আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পর বৈঠকে রামমোহন নাইডু। দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এয়ার সেফটি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এবং বৈঠকে বিমান পরিবহন সচিবও রয়েছেন। ডিজিসি এর ডিরেক্টর জেনারেলও বৈঠকে রয়েছেন। আলোচনায় এয়ারপোর্ট অথরিটির অফিসাররাও। বৈঠকে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং বিমানের যে সেফটি সেই সমস্ত সেফটি বিষয়গুলো নিয়ে এই বৈঠক হচ্ছে। উচ্চ পর্যায়ের এই বৈঠক, যেখানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রয়েছেন রামমোহন নাইডু, রয়েছেন বৈঠকে রয়েছেন বিমান পরিবহন সচিব, পাশাপাশি ডিজিসি এর ডিরেক্টর জেনারেলও রয়েছেন এই বৈঠকে। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সুমিত ঘোষাল। সুমিত, কি জানাচ্ছ এই মুহূর্তে? যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে বিপর্ণ, দেখো যে এই যে বৈঠক, এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ এই বৈঠকের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক ভেতরের কারণও বেরিয়ে আসতে পারে। সরকারের কোনো জানিয়ে রাখি কারা কারা উপস্থিত রয়েছেন বৈঠকে। যে উচ্চ পর্যায়ে যে বৈঠক রয়েছে সেখানের মধ্যে বিমান পরিবহন মন্ত্রী তিনি রয়েছেন, রামমোহন নাইডু তিনি রয়েছেন। এয়ার সেফটি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, পাশাপাশি পরিবহন সচিবরা থাকবেন, ডিজিসি এর ডিরেক্টর জেনারেল তারা থাকবেন, আলোচনায় বিভিন্ন অথরিটির অফিসাররাও থাকবেন, বৈঠকের সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকরা থাকবেন। কিন্তু কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ? ইতিমধ্যে আমরা যদি দেখি বিপর্ণা, প্রায় 275 জনের বেশি মৃত্যু হয়েছে। গতকাল যে সংখ্যাটা প্রায় 265 ছিল সেটা বেড়ে কিন্তু 275 হয়ে গিয়েছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে কেন এই দুর্ঘটনা, কেন এই সমস্যা। আমরা যদি বোয়িং এর সমস্যা দেখি, বা আমরা যেমনটা জেনেছিলাম যে কয়েকদিন আগেই কিন্তু এয়ার ইন্ডিয়া নিয়েছিল টাকা, তার আগে তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল এয়ার ইন্ডিয়া। তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপরেও কিন্তু একটা দায়ভার ছিল যে তারা কতটা রক্ষণাবেক্ষণ করেছিল বা কোথায় গেলে গলদ ছিল। এই সবকিছু নিয়ে কিন্তু এই উচ্চ পর্যায়ে বৈঠকে কমিটিটি হবে। এবং বোয়িং এর যে সমস্যাগুলো সামনে উঠে আসছিল, যে মূলত বোয়িং নিয়েও কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদৌ যারা বোয়িং এর কর্মচারী ছিলেন, যারা অফিসার ছিলেন, তাদের মধ্যে দুজন এমন গুরুত্বপূর্ণ মানুষ তারা কিন্তু এটা অভিযোগ করেছিলেন যে বোয়িং কিন্তু বেশি পরিমাণে সাপ্লাই দেওয়ার জন্য তাদের মধ্যে ছুটি থেকে যাচ্ছিল, তারা কিন্তু প্রপার ভাবে বানাচ্ছিল না। যে কারণের জন্য যেখানে প্রপার হোলগুলো করা উচিত একটা এয়ারপ্লেনে, সেখানে কিন্তু সেই প্রপার হোলগুলো ঠিকঠাক করে ফিল আপ করা হচ্ছিল না। যে কারণের জন্য যখন বেশি উচ্চতার একটা এরোপ্লেন যায়, সেই উচ্চতার এরোপ্লেনটা যাওয়ার সময় কিন্তু তার মধ্যে একটা বিশেষভাবে চাপ সৃষ্টি হতে পারে এবং তার ফলেই কিন্তু এই দুর্ঘটনা ঘটতে পারে, যেটা কিন্তু আগেই বলা হয়েছিল। তাহলে সেই ত্রুটিগুলো কেন আগে থেকে সংশোধন করা হলো না? তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সামনে আসছে, যে কি কি কারণে ঠিক এই দুর্ঘটনাগুলো ঘটেছিল, তার মধ্যে সম্ভাব্য অনেকগুলি কারণ রয়েছে। দেখো, সবথেকে প্রথম যে কারণগুলো হচ্ছে যে অনেকের মতো এয়ার ইন্ডিয়া বিমানটি দুটি ইঞ্জিনে কিন্তু ত্রুটি ছিল। ভেঙে পড়ার আগে সর্বোচ্চ 322 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে পৌঁছতে পেরেছিল এবং 625 মিটার পর্যন্ত উঠতে পেরেছিল। এই যে 322 কিলোমিটার প্রতি ঘন্টার গতি, এটা কিন্তু অস্বাভাবিক গতি। গতি আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ইঞ্জিনের শক্তি হারিয়ে ফেলার ফলে কিন্তু এই দুর্ঘটনা অনিবার্য হয়ে কারণ, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ যদি সামনে নিয়ে আসে, সেখানে মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকতে পারে, যেটা বলা হচ্ছিল। কিন্তু বিমানটি ওড়ার সময় ঠিকমতো বন্ধ হয়নি ল্যান্ডিং গিয়ারটি, তার ফলে কিন্তু বিমানের ভার এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করে, সেই কারণের জন্য এই ঘটনা ঘটতে পারে। মাটি ছাড়ার পরে বিমান যখন উপর দিকে ওঠার ক্ষমতা কমে আসছিল, রানওয়ে ছাড়ার পর, তাহলে বিমানটি মাঝপথে সামান্য গোত্তা খেয়েছিল, বিমানটিকে আরো ভাসিয়ে রাখতে পারেনি পাইলট। এই সমস্ত বিভিন্ন কারণ কিন্তু আছে এবং পাখি ধাক্কা লাগা, এই সমস্ত কারণগুলি ছিলই। কিন্তু মূলত বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছিল যে বোয়িং এর যে সমস্যাটা, বোয়িং এর উপর যে অভিযোগটা উঠছিল, তাহলে সেইটাকে কিন্তু কেন প্রযুক্তিগত ভাবে ত্রুটির কারণে সেইগুলোকে কেন সংশোধন করা হলো না? জানি নাকি তোমাকে, গত বছর মার্কিন সংস্থাটির সাবেক ইঞ্জিনিয়ার স্যাম সালোফার, যার কথা বলছিলাম, তিনি একটি অভিযোগ করেছিলেন যে দ্রুত এই উচ্চ পর্যায়ের বৈঠকের দিকে অবশ্যই নজর থাকবে, কারণ যে উচ্চ পর্যায়ের বৈঠক এই মুহূর্তে হচ্ছে, সেই বৈঠক থেকে কি বার্তা দেওয়া হয় সেদিকেও নজর থাকবে। তুমি সঙ্গে থাকো সুমিত, আরেকটি বিষয় নিয়ে আমি তোমার কাছে ফিরবো আবারও। দর্শকদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিমান দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এবং এই কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, বিমান পরিবহন সচিব থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব। কমিটিতে গুজরাটের স্বরাষ্ট্র সচিব রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে এই কমিটি। বিমান দুর্ঘটনায় যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কিন্তু এই মুহূর্তে তদন্ত শুরু করবে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সুমিত। সুমিত, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, মূলত কি কি কাজ করবে এই কমিটি? দেখো, এই কমিটির কিন্তু অন্যতম কাজ হচ্ছে যে, প্রথম কাজ হচ্ছে ত্রুটি খুঁজে বার করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে এই যে বিপুল পরিমাণে একটা অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা আমি তোমাকে জানিয়ে রাখি না যে আসলে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জন্য কিন্তু টাকা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স এবং লন্ডন ইন্স্যুরেন্সকে প্রায় $120 মিলিয়ন বা 12,000 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে। বিমানের ক্ষতির জন্য প্রায় $80 মিলিয়ন এবং যাত্রী ও তৃতীয় পক্ষের দায় বাবদ $40 থেকে $50 মিলিয়ন দিতে হতে পারে। মাল্টি কনভেনশন অনুযায়ী নিহত যাত্রীদের পরিবারকে ইতিমধ্যে আমরা যেমনটা জানি 1.4 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বলে জানা যাচ্ছে। আন্তর্জাতিক পরিষেবার ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক।
2022 সালে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর বিমা পলিসি করে টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স বিমার জন্য প্রায় $20 মিলিয়ন প্রিমিয়াম দেওয়া হয়। তোমরা জানিয়ে রাখি যে এই মাল্টি কনভেনশন কি? 1999 সালে উড়ান পরিষেবা সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করতে তৈরি হয় এই মাল্টি কনভেনশন। এতে স্বাক্ষর করে ভারত। ওই কনভেনশনে নেওয়া হয় আন্তর্জাতিক আইনে যাবতীয় বিধিনিষেধ মেনে চলা এবং দেশের বিমান পরিষেবা দেওয়া। কিন্তু এই বিষয়টি যখন সামনে আসছে, এই যে তোমার ইন্স্যুরেন্সের বিষয়গুলো সামনে বলা হচ্ছিল, এগুলো তো যে সমস্ত যাত্রীগুলো যারা মারা গিয়েছেন তাদের জন্য একটা বিষয়, এবং এটা হচ্ছে একটা সম্মানের ব্যাপার। কারণ কি, বোয়িং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা, এরা প্রচুর পরিমাণে এয়ারপ্লেন বানায়। এবং জানিয়ে রাখি তোমাকে যে প্রথম কিন্তু এয়ার ইন্ডিয়াকেই বোয়িং তাদের প্লেন সাপ্লাই দেয়, এবং সেক্ষেত্রে যখন বোয়িং এর উপরে অভিযোগ উঠছে, সেক্ষেত্রে কিন্তু বোয়িং এর তরফ থেকেও কিন্তু একটা কিছু প্রতিনিধি দল আসছে, তারা কিন্তু এটা নিয়ে ছানবিন করার জন্য। সবকিছু মিলিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে কেন এই দুর্ঘটনা, যে কারণের জন্য উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে অসামরিক বিমান পরিবহন তরফ থেকে। জানিয়েছি তোমাকে 2024 সালে গোড়ার দিকে সংবাদ সংস্থা নিউ ইয়র্ক টাইমস এবং CNN কে একটা দীর্ঘ সাক্ষাৎকার দেন বোয়িং এর প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সালফার, যেটা তোমাকে বলছিলাম যে তাড়াহুড়ো করে উৎপাদনের জন্য ড্রিমলাইনার মডেলগুলিতে ঝুঁকি তৈরি হচ্ছে। উড়োজাহাজগুলি পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে বিপদ টের পাওয়া যাবে, কিন্তু তখন হয়তো আর কিছুই করা যাবে না, এমন একটা স্যাম সালফারের তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু এ নিয়ে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এএফ এর কাছে অভিযোগও দায়ের করেন তিনি, তবে কাজের কাজ কিছু হয়নি। কেন এই ত্রুটি, কেন এই বিষয়টার মধ্যে কেন গুরুত্ব দেওয়া হলো না, সে নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠবে। এবং পাশাপাশি এও বলা হয়েছিল যে ড্রিমলাইনার উৎপাদনের শর্টকাট নিয়েছে বোয়িং। যে বোয়িং নিয়ে এত কিছু আলোচনা হচ্ছে, সেই বোয়িং নাকি ড্রিমলাইনার উৎপাদনের শর্টকাট নিয়েছিল, মডেলটির বডির ভুল জায়গায় ড্রিলিং করা ছিল, যেমনটা তোমরা বেশ, অবশ্যই এই খবরের আপডেট আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুমিত।